লাগলো না ভাই, বুড়ো বয়সে কি আর শেখা যায় ভাই? না হয়ে গেছে যখন শুরু করে দাও। হ্যাঁ স্যার। তন্ময়, স্টার্ট করে দিন। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে পরিষ্কার? শোনা হ্যাঁ, যাচ্ছে? ক্লিয়ার। নমস্কার, হোমিও উদ্দীপনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ 21শে মার্চ 2024, বৃহস্পতিবার। আমাদের আজকের আলোচক ডক্টর নীলকমল বর্মন স্যার। আমাদের আজকের আলোচ্য বিষয় যখন সার্জারির বিকল্প হোমিওপ্যাথি, পর্ব 7। আমাদের আজকের বিষয় ড্যাক্রোসিস্টাইসিস। স্যারকে অনুরোধ করবো স্যার আজকের আলোচনা শুরু করুন। নমস্কার, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে সময়টাকে ঢুকতে পারিনি, কারণ ল্যাপটপের ডিস্টার্ব নয়, আসলে হয়ে যায় এই বয়সে অনেক সময় ঠিক প্রেজেন্টেশনটাতে একটু অসুবিধা হচ্ছিল ল্যাপটপেরই। যাই হোক, যখন সার্জারির বিকল্প হোমিওপ্যাথি, আজকে সম্ভবত 7ম অধ্যায়। এর আগে আমরা বিভিন্ন ধরনের আলোচনা করেছি, তবে আজকের যেটা আলোচনা, তুলনামূলক এই রুগীটা আমরা কম পাই। যারা পান না, একদমই পান না, কিন্তু যারা আমরা একটু কি বলবো যে সার্জারির ব্যাপারগুলোকে নিয়ে আমরা যখন একটু দক্ষতা দেখাই, তখন অটোমেটিক্যালি পেশেন্টের বাড়ি থেকে একটা প্রত্যাশা থাকে এবং শুনে যে হ্যাঁ অমুক বাবু তো ভালো প্র্যাকটিস করছেন, একবার তার সাথে আলোচনা করা যাক, যেটা হয়ে থাকে আর কি। তো যদি আপনার সেই সম্বন্ধে একটু দক্ষতা থাকে, আপনার বয়সটা যদি একটু বেশি হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি নিঃসন্দেহে এই ধরনের কেসগুলো পাবেন, তাতে আমার কোনো অন্তত শঙ্কা নেই। শুধু তাই নয়, এটা এমন একটা মজার বিষয় বা একটা মজার জিনিস, যেখানে আমি সবসময় বলবো আর কিছুতে সার্জারি করুন নাই করুন, ড্যাক্রোসিস্টাইটিস যখন হবে তখন প্লিজ ড্যাক্রোসিস্টেক্টমি করাবেন না। কেন? এটার পিছনে কিন্তু অনেকখানি যুক্তি আছে। আগে যুক্তিটা একটু বলে নিই, তারপরে বলবো। কারণ আজ পর্যন্ত সার্জারিতে যত সাফল্য আছে, সব থেকে ব্যর্থতম জায়গা হচ্ছে সার্জারির এই ড্যাক্রোসিস্টেক্টমি, অথবা যখন একজন মানুষ বা একটা শিশু যখন ড্যাক্রোসিস্টাইটিসে ভুগছে। শিশু কেন বললাম? আসলে এটা কিছু কিছু ক্ষেত্রে একটা কনজেনিটাল ডিফেক্ট হিসেবে পরিগণিত হয়। যখন একটা সদ্যোজাত শিশুর চোখের দুধারে বা একধারে যদি কোনো কারণে এভাবে ফুলে যায় বা ইপিফোরা হয়, অর্থাৎ ইপিফোরার মানে হচ্ছে অতিরিক্ত আহ, জল বের হয়ে আসা চোখ থেকে, মানে ওভার টিয়ারিং যেটাকে বলা হয়, এরকম একটা কেসে আমরা কিন্তু সবসময় বলবো যে এই সকল কেসে অন্তত ড্যাক্রোসিস্টেক্টমি করাবেন না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো সিরিঞ্জিং করে এটাকে রেহাই পাওয়া যেতে পারে, কিন্তু সেটা কিন্তু কোনো অবস্থাতেই ড্যাক্রোসিস্টেক্টমি নয়, সেটা হচ্ছে সিরিঞ্জিং। সিরিঞ্জিংটা জিনিসটা কি একটু পরে আমি বলার চেষ্টা করব। আসলে ওই চোখের জলে নাকের জল বলে একটা কথা আছে না, যে যখন একটা মানুষ ব্যতিব্যস্ত হয়ে ওঠে, যখন আর কিছু করতে পারে না, দিশেহারা বা নাজেহাল অবস্থায় পৌঁছয়, তখন আমরা মজা করে বলি যে চোখের জলে নাকের জলে অবস্থা। যদি আপনার পেশেন্ট এই ড্যাক্রোসিস্টেক্টমি করান, তাকে বাকি জীবনটা কিন্তু ওই চোখের জলে নাকের জলে কাটাতে হবে। কারণ যে ল্যাক্রিমাল স্যাক যেটা আছে, সেটাকে যেহেতু কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তখন কোনো অবস্থাতেই সেই রুগীটির আর ন্যাসোফেরিঞ্জিয়াল অঞ্চল দিয়ে নেসেল ডাক্টের উপরে বা ল্যাক্রিমাল ডাক্টে গিয়ে কিন্তু কখনোই সেই জলটা, অর্থাৎ টিয়ার যেটা, সেটা পাংটার মাধ্যমে কখনোই কিন্তু গিয়ে আর পৌঁছবে না, তখন ওভারফ্লো হতে বাধ্য হয়। সেই জন্য আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ব্যক্তিগত মতামত হচ্ছে, যে কি আপনারা মেডিসিন দিয়ে সারান, যদি অপারেশন, যদি কেন আমি তো নাই নাই বলবো, সেখানে কিছু মেসেজের ব্যবস্থা আছে। একজন পেশেন্ট যদি রেগুলার সেই মেসেজটা করে, অন্তত এই যাত্রা থেকে সে বেঁচে যাবে বলে আমি অন্তত বিশ্বাস করি। তাহলে এই ছিল ভূমিকা। চলুন আস্তে আস্তে আমরা ধাপে ধাপে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তো
ড্যাক্রোসিস্টাইটিস, এখানে একটা ব্যাপার আছে যে ল্যাক্রিমাল ডাক্ট যখন ইনফ্লামেশন হচ্ছে, প্রথম ইনফ্লামেশন এবং সেখান থেকে একটা ইনফেকশন, এবং পরবর্তী ক্ষেত্রে যখন তার চোখের জলটা নাকের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে পারছে না, ভিতরে ঢুকতে পারছে না, এই যে একটা অবস্ট্রাকশন, এই যে একটা ভয়ানক পরিস্থিতি, তখন এই ধরনের একটা অসুবিধার সৃষ্টি হয় এবং আমাদের আই সার্জনের কাছে গেলেই তারা অপারেশনের কথা বলেন, কিন্তু আখেরে এটা কিন্তু কোনো প্রকার লাভ হয় না, এটুকু তো দায়িত্ব নিয়ে বলতে পারি। উল্টে দেখা যায় যে যদি প্রপার ট্রিটমেন্ট না হয়, একটা চোখ প্রায় নষ্ট হবার মতো একটা অবস্থায় গিয়ে পৌঁছে যেতে পারে, যদি সেটা কন্টিনিউয়াস, যদি ইনফেকশন হতে থাকে, সেখানে যদি রাবিং হয়। এখানের ইনফেকশনটা কিন্তু অ্যাকচুয়ালি হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন, এবং সেটা যদি হাইজিন মানা না হয়, প্রত্যেকটা মানুষের তো একটা হাইজিন আছে, আবার প্রত্যেকটা অর্গানেরও বেশ কিছু কিন্তু পার্সোনাল হাইজিন বা অঙ্গভিত্তিক বা কিন্তু কি বলবো এটাকে অর্গানোপ্যাথিক হাইজিন কিন্তু আমরা মেনটেন করতে বাধ্য হই। কিন্তু যদি দেখা যায় যে এই ধরনের হাইজিন আমাদের পেশেন্টরা মেনটেন করতে পারছে না, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলে যেতে পারে, যেটা আপনারা এই ছবিটাতে দেখতে পাচ্ছেন। তো ছোট্ট করে দেখে নেওয়া যাক জিনিসটা কি ঘটছে। এখানে যারা আছেন সবাই চিকিৎসক, অতএব নতুনভাবে আর চোখের অ্যানাটমি বলার কোনো দরকার পড়ে না। তবু ক্লাসের স্বার্থে যেটুকু বলা হয় সেটা দেখুন, আমাদের তো ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে, আপার পোর্শনে থাকে, আর সেইটা যখন ওভারফ্লো হয়ে বেরিয়ে এসে এর কাজটা হচ্ছে লুব্রিকেট করে রাখা, অর্থাৎ চোখের পাতাকে সবসময় একটা লুব্রিকেন্ট মানে হচ্ছে পিচ্ছিল করে রাখা, যাতে চোখের পাতা ফেলতে কোনো প্রকার কষ্ট না হয় বা ফরেন বডি সেন্সেশন যাতে না হয়। তো এখানে দেখুন এই যে তীরের জায়গাটা, আপার ল্যাক্রিমাল পাংটা, এখানে একটা ছোট্ট করে একটা আইলিডের নিচের দিক থেকে প্রচন্ড ছোট একদম পিন পয়েন্ট একটা হোল থাকে, আর নিচের দিকে একটা হচ্ছে লোয়ার ল্যাক্রিমাল পাংটা থাকে, পাংটাম যেটাকে বলা হয়। অতএব এই দুটো বেরিয়ে এসে ল্যাক্রিমাল স্যাকের মাধ্যমে আস্তে আস্তে ল্যাক্রিমাল ডাক দিয়ে নাকের ভিতর দিকে কিন্তু জলটা বেরিয়ে চলে আসছে। তাহলে প্রতিনিয়ত এই ল্যাক্রিমাল গ্ল্যান্ডে ল্যাক্রিমেশন হচ্ছে, সমস্ত চোখকে ভিজিয়ে রাখছে, আমাদের চোখের পাতা ফেলতে কোনো প্রকার কষ্ট হচ্ছে না, ফরেন বডি সেন্সেশন হচ্ছে না, দুটো পাংটার মাধ্যমে বেরিয়ে এসে আস্তে আলটিমেট এটা নেসো ফেরিঞ্জিয়াল যে ডাক্ট যেটা আছে বা ল্যাক্রিমাল স্যাক যেটা আছে সেখানে এসে পৌঁছচ্ছে প্রতিনিয়ত। এবার অতিরিক্ত যখন হয় তখন, বা আমরা যখন কাঁদি, যখন আমাদের টিয়ারিং হয় অর্থাৎ চোখ থেকে যখন জল পড়ে, তখন ল্যাক্রিমাল গ্ল্যান্ডের সিক্রেশনটা অভূতপূর্বভাবে বেড়ে যায়, সেই আবেদনে বা সেই আবেগে বা সেখানে অতিরিক্ত কোনো প্রকার চাপ পড়ার জন্য। তাহলে এই ফেনোমেনাটা এত সুন্দর ফিজিওলজিক্যাল। এবার দেখা যাচ্ছে কি সেখানে যদি কোনো প্রকার ডিস্টারবেন্স হয়, তাহলে এই যে চ্যানেল দিয়ে কোনোভাবে কিন্তু ল্যাক্রিমাল স্যাকে আমাদের ল্যাক্রিমেশনটা হতে পারছে না। তাহলে দেখুন একটা জায়গা থেকে অরিজিন হলো, লিকুইডটা বেরিয়ে আসছে বা টিয়ারটা বেরিয়ে আসছে, চোখের জলটা বেরিয়ে আসছে, সেটা তার প্রপার পদ্ধতিতে বেরিয়ে যেতে পারছে না, মাঝখানে যদি একটা অবস্ট্রাকশন হয়, তাহলে নিশ্চয়ই সেই জায়গাটা ফুলে যাবে, একটা টিউব যেটা সেটা নিশ্চয়ই ফুলে যাবে। আপনি একটা ঘরের কথাই মনে করুন না, ঘরের মেঝেতে যেখান দিয়ে জল বেরিয়ে যাওয়ার জন্য একটা হোল করা আছে, ফুটো করা আছে, সেটা যদি বন্ধ হয়ে যায় এবং আপনি যদি ঘরের মেঝেতে যদি 2-4 বালতি 10 বালতি যদি জল ফেলে দেন, তাহলে কি হবে? ওভারফ্লো হবে। তাহলে ড্রেনেজটাকে আমাদের ঠিক করতে হবে। এই ড্রেনেজের সিস্টেমের গন্ডগোলের জন্য এই ধরনের যা কিছু ঘটনাটা ঘটছে। তাহলে আমরা যদি খুব বয়সের হিসাব করি, তাহলে আমরা দেখব যে ঠিক মধ্য বয়স উত্তীর্ণ হয়ে গেলে এই ধরনের জিনিসটা কিন্তু দেখা যায়। মধ্য বয়স উত্তীর্ণ হলে অর্থাৎ 45 থেকে 50-এর মধ্যে এই জিনিসটা কিন্তু ঘটে। স্ত্রী পুরুষের যদি কথা বলেন, তাহলে আমি মনে করি বা আমি দেখেছি মহিলাদের ক্ষেত্রে এই ধরনের এই যে ইনফ্লামেশন অর্থাৎ ড্যাক্টোসিসটা এটি সবার সম্ভাবনাটা বেশি। আর প্রথমেই বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে শিশুদের কিন্তু এটা হয়, অর্থাৎ তাদের হয় কি কনজেনাইটাল ডিফেক্ট, যেটা
হয়তো প্রপার তখনও পর্যন্ত প্রিম্যাচিওর ডেলিভারি তখন মানে আকসার ঘটে থাকছে, আমরা ডাক্তারবাবুদের সময় কম, ডাক্তারবাবু বিদেশে চলে যাবেন, বাইরে চলে যাবেন, নার্সিংহোমের চাপ, মায়েদের চাপ, আমরা কষ্ট সহ্য করব না, আলটিমেট অনেক চাপ নিয়ে চাপাচাপির ফলে আজকের এই ধরনের শিশুদের মধ্যে কিন্তু এই একটা এর প্রবণতা থেকে যাচ্ছে, কারণ প্রপার পদ্ধতিতে তার সমস্ত অর্গানগুলো কিন্তু তখনও তৈরি হচ্ছে না। আমরা যারা মায়াজম বিশ্বাসী, আমরা যারা হেরিডিটারি ডিজিজকে বিশ্বাসী, তারা এটাকে অবশ্যই একটা সিফিলিটিক কন্ডিশন বলে মনে করব, বা অ্যান্টি সিফিলিটিক মেডিসিন দিয়ে তার ট্রিটমেন্ট করব বলেই আমরা অন্তত মনে করি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন মধ্যবয়স উত্তীর্ণ কারো যদি হচ্ছে, সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক, সেখানে কিন্তু তখন সিফিলিটিক মেডিসিনের কথা আমরা না ভেবে বরং আমরা সাইকোটিক মেডিসিনের কথা ভাববো, কারণ তখন যে সকল ফেনোমেনাগুলো ঘটছে সেটার পিছনে কিন্তু সম্পূর্ণভাবে সাইকোটিক মায়াজম বা আনহাইজিন অথবা পুয়ার হাইজিন অথবা অন্য কোনো ধরনের কারণ রয়ে গেছে বলে আমরা বিশ্বাস করব। তাহলে দেখুন, তাহলে আলটিমেট যে জিনিসটা হচ্ছে, কি ঘটছে, ল্যাক্রিমেল ডাক থেকে পাংটার মাধ্যমে এসে পৌঁছানোর যে প্যাসেজ, তার মাঝখানে কিন্তু কোথাও না কোথাও একটা অবস্ট্রাকশন পাচ্ছে। এটা হচ্ছে মূল ফেনোমেনা। এবার আমরা যদি কারণের কথা ভাবি, আমরা যদি ছোট ছোট করে যদি প্র্যাকটিস অফ মেডিসিনের এর চ্যাপ্টারগুলো খুলে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ড্যাক্রোসিস্টাইটিস যেটা, সেটা কিন্তু ওল্ডার চিলড্রেন অ্যান্ড আডাল্ট দুজনের মধ্যে আমরা পাচ্ছি। তার ভিতরে আমরা কার কার ক্ষেত্রে পাবো, যে সকল ক্ষেত্রে সাইনাসাইটিসের ইতিহাস আছে, মানে কজ হচ্ছে সাইনাসাইটিস, অথবা কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে নেজাল অ্যাবসেস, একটু আগে আমরা বলেছিলাম, বা আমার এই যে ধারাবাহিক যেটা আলোচনা চলছে, যখন সার্জারির বিকল্প হোমিওপ্যাথি, প্রথম ক্লাসেই ছিল অ্যাবসেস, তাতে বিভিন্ন জায়গার অ্যাবসেস নিয়ে আমি আলোচনা করেছিলাম, এবং আজকেও দেখা যাচ্ছে সেই অ্যাবসেসের ব্যাপারটা কিন্তু ঘুরে ফিরে আসছে, অর্থাৎ নেজাল অ্যাবসেস, নাকের আশেপাশে যদি কোনো প্রকার অ্যাবসেস হয়ে থাকে, তাহলে কিন্তু এই ধরনের ড্যাক্রোসিস্টাইটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। পরবর্তী কারণটা আমরা কি বলতে পারি, ট্রমা অর্থাৎ আঘাত লাগা। আমরা জানি যে যে কোনো জায়গায় আঘাত লাগে সেখানে কিন্তু একটা সোয়েলিং হয়, সেখানে একটা ইনফ্লামেশন হয়, ইনফেকশন হয় কিনা জানি না কিন্তু তখনও। তাহলে প্রথম দুটো ক্ষেত্রে কি হয়, যেখানে কোনো ইনজুরি হয় সেখানে ইডিমেটাস একটা সোয়েলিং হবে, অর্থাৎ সোয়েলিং হবে, ইডিমা দেখা দিবে, এবং তারপর একটা ইনফ্লামেশন হবে। কোনো কারণে সেটা যদি একটা দীর্ঘমেয়াদী হয়, 1 থেকে 2 দিনের ব্যাপার নয়, 1 থেকে 1.5 মাস বা অতিরিক্ত কাল যদি সেই রকম একটা সিচুয়েশন তৈরি করে, তাহলে দেখবেন সেই সকল ল্যাক্রিমাল ডাক্টে কিন্তু একটা ব্লকেজ তৈরি হয়ে যায়। তাহলে সেটার জন্য হতে পারে। আর একটা কি হতে পারে, যেহেতু একটা গ্রোথ বললাম, একটা অ্যাবনর্মালিটির কথা বললাম, তাহলে নিশ্চয়ই টিউমারটা একটা ওই ধরনের একটা অ্যাবনর্মালিটি, বিশেষ করে ওই ধরনের নেজাল প্যাসেজের ক্ষেত্রে। তাহলে টিউমার ইন দ্য সাইনাস অর নেজাল প্যাসেজেস, এটা কিন্তু ওয়ান অফ দ্য মেইন কজ, এটাকে আমাদের জানতে হবে। আরেকটা যেটা থেকে যায়, সেটা হচ্ছে কি, যেটা আমি সব থেকে প্রথমে বলেছিলাম, এখানে কিন্তু কোনো প্রকার ভাইরাল ইনফেকশনের ব্যাপার থাকে না, যেটা থাকে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, এবং জেনারেলি স্ট্রেপ্টোকক্কাল এবং স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশনের দ্বারা কিন্তু এরকম জায়গা হয়। জানবেন যে যে কোনো ধরনের বয়েল, অন্তত মডার্ন সায়েন্স যেটা বলে, হোমিওপ্যাথিরা কি বলবেন আমি জানি না, মডার্ন সায়েন্সের চিন্তা ভাবনা হচ্ছে বা তাদের বক্তব্য হচ্ছে, সকল জায়গায় স্ট্যাফাইলোকক্কাল বা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন কিন্তু এর অন্যতম কারণ। তাহলে আমাদেরকে সেইভাবে চিন্তা ভাবনা করতে হবে, আমাদেরকে এগোতে হবে, এবং আমাদের পরবর্তী ক্ষেত্রে আমরা কি ধরনের ট্রিটমেন্ট নেব। শুধু লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্টের সাথে সাথে যদি আমরা এই কজেস অর্থাৎ ইটিওলজিটাকে যদি আমরা ঠিক ভালো মতো বুঝতে পারি, এবং পেশেন্টের অর্থাৎ আমরা যে রুগীটাকে দেখছি তার প্যাথোলজি, তার ফিজিওলজি, তার কন্ডিশন যদি আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে দেখবেন আমাদের চিন্তাভাবনা দিয়ে কিন্তু ওষুধগুলো তখন সুন্দরভাবে বদলে যেতে শুরু করে। শুধু লক্ষণ ভিত্তিক চিন্তাভাবনা করলেই চলবে না, যেটা আমি চিরদিন বলে এসেছি, যে আমাদেরকে প্যাথোলজি বুঝতে হবে, আমাদের অর্গানন বুঝতে হবে, আমাদের কোন অর্গানের জায়গা, কি প্যাথোলজি সেখানে হতে পারে, আমরা যদি ঠিকভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্টটা আরেকটু সুগভীর এবং সুচিন্তক হিসেবে কিন্তু
উপস্থাপিত হতে পারি বলে আমি অন্তত মনে করি। তাহলে দেখুন সাইনাসাইটিসের জন্য হতে পারে, নেজাল অ্যাবসেসের হতে পারে, ট্রমার কথা বলেছি, টিউমারের কথা বলেছি, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা কি পেলাম না ব্যাকটেরিয়াল ইনফেকশন। এই কতগুলো কজের জন্য কিন্তু আমাদের এই ড্যাক্টোসিস্টাইটিস বলে যে আজকে যে আলোচনা হচ্ছে সেটাকে আমরা দাবি করব। এটা অ্যানাটমি সেই জায়গাটা একটা স্লাইড বেশি করাই ছিল। এবার দেখে নিন, আমরা দেখে নিতে চাইবো যে কি ঘটনাটা ঘটে। আমি দুটো ছবি এখানে রেখেছি। বাঁদিকে ছবিটা দেখুন, যে ছেলেটা এখনো তার কি বলবো এটাকে মায়ের নিপল বা বটল নিপল যেটা শাক করে, তারও কিন্তু এটা একটা হতে পারে। তাহলে দেখা যাচ্ছে কি এটা প্রাথমিকভাবে এখানে কিন্তু কোনো প্যাথোলজি নেই, মানে কি বলবো যে বাইরে থেকে প্যাথোলজিক্যাল টেস্ট করে আপনি বুঝবেন এর কিন্তু কোনো জায়গা নেই। এখানে আপনাকে এই সাইন অ্যান্ড সিমটম বা পেশেন্টের দিকে তাকিয়ে আপনাকে উপলব্ধি করতে হবে এর মূল কারণটা কি। এর জন্য কিন্তু আপনাকে প্রচুর রুগী দেখতে হবে। চাইল্ড যে সকল হসপিটালগুলো থাকে বা যে সকল জায়গায় আপনি এই ধরনের রুগীগুলোকে বেশি পাবেন, আপনাকে সেখানে ভালো করে কিন্তু দেখতে হবে। আর এই বয়সে এসে, বৃদ্ধ বয়সে এসে রুগী পাওয়ার সুবাদে হয়তো দেখতে পারি, জানতে পারি, কিন্তু অ্যাকচুয়াল জানার জায়গা হচ্ছে সেটাই যখন আপনারা, মানে আমি বড়রা কিছু মনে করবেন, আমি জুনিয়রদেরকে বলছি, তারা যখন তারা হসপিটালের বা আউটডোরে বা আই ডিপার্টমেন্টে যখন তারা ডিউটি করবেন, তখন কিন্তু এই ধরনের রুগীরা বেশি পরিমাণে পাবেন, আদারওয়াইজ কিন্তু পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর হোমিওপ্যাথি হিসেবে তো পাওয়ার সম্ভাবনা থাকবেই না, কারণ ওইটুকু শিশুর ক্ষেত্রে কজন আর হোমিওপ্যাথির উপরে বিশ্বাস করেছে বা ভরসা করেছে বলুন তো? করে না। সে যাই হোক, পরিস্থিতিটা আপনার বোঝার চেষ্টা করুন কি ঘটছে। এবার ডান দিকের যে মহিলাটির ছবি আছে সেটা তো একটুখানি খেয়াল করুন। এখানে এইটা একটা ছোট্ট বাচ্চার জায়গা বলে তার স্কিনের যে সকল ব্যাপারগুলো বা একটা সদ্যজাত শিশু বলে বা তার বয়স কম বলে যেভাবে আমরা ছবিটা প্রস্ফুটিত হয়েছে, আর একজন মহিলা আর একজন বড় যিনি অন্তত 20, 22, 25 বছরের মহিলা, তার দুটোর ভিতরে ফারাক লক্ষ্য করুন। অনেকখানি কিন্তু ফারাক, কিন্তু দুটোই কিন্তু ড্যাক্টোসিস্টাইটিসেরই কিন্তু একদম আদর্শ ছবি। এবার এনার যেটা বাঁদিকের ছবিটা দেখুন, সোয়েলিং, অর্থাৎ এই যে একটা গ্ল্যান্ড, ল্যাক্রিমাল স্যাক, যেটা এই যে জায়গাটা, এইটা কিন্তু সম্পূর্ণভাবে ব্লকেজ হয়ে গিয়ে এই নাকের মধ্য দিয়ে বেরিয়ে আসতে না পারার জন্য তার যে সারাউন্ডিং এরিয়া, ইভেন তার আপার আইলিড, লোয়ার আইলিড, ল্যাটারাল সাইড এবং মিডিয়াল সাইড সবকটাতে অদ্ভুতভাবে ফুলে গেছে এবং কোনোভাবেই তার এই জলটা কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে যেতে পারছে না। এরকম একটা পরিস্থিতি আমরা কিন্তু তার ভিতরে লক্ষ্য করছি। এবার আমরা যদি খুব সংক্ষেপে, পেশেন্টরা যখন আসবে আপনারা তো দেখে বুঝতে পারছেন তারা কি ধরনের সমস্যার কথা আপনাকে বলবে। নিশ্চয়ই চোখ দিয়ে জল পড়ার কথা বলবে, ব্যথার কথা বলবে, জ্বালা যন্ত্রণার কথা বলবে, তার একটা কষ্ট হচ্ছে, বা খুব বাড়াবাড়ি অবস্থায় তার একটা জ্বর ভাব হচ্ছে, সেটা কিন্তু তারা একটা অভিযোগ করবে। তাহলে আমরা যদি ড্যাক্টোসিস্টাইটিসের শুধু লক্ষণগুলোকে নিয়ে আলোচনা করি, তাহলে যে 5টা সিমটম, হয়তো আরো থাকতে পারে, আমি যেখান থেকে কালেক্ট করেছি সেখানে 5টা ছিল বলি যে 5টাই হবে সেটা নয়, আর একই রোগীর মধ্যে যে আপনি সবগুলো পাবেন তাও নয়। হয়তো আপনি মেজর সিমটম হিসেবে 2-3টে পেতে পারেন, খুব যদি কেয়ারফুলি খেয়াল করেন তাহলে তো 10-12টা সিমটমসও পেতে পারেন। এটা কিন্তু ম্যাথমেটিক্যাল সিমটমস নয়, এটা বলছি ডিজিজ ওয়াইজ যে সকল সিমটমগুলো, অর্থাৎ তার আই পেন, যে জায়গায় অর্থাৎ যেদিকে চোখে তার এই ড্যাক্টোসিস্টাইটিস হয়েছে সেখানে একটা সিভিয়ার যন্ত্রণা হবে। পরের পয়েন্ট আমরা কি বলতে পারি, সোয়েলিং অ্যারাউন্ড দ্য আই, অর্থাৎ চোখের চারপাশে অথবা নিচের দিকে অথবা উপরের দিকে, যখন যে জায়গায় সব থেকে বেশি ভয়ানকতা দেখা দেয় তার উপরে ডিপেন্ড করবে সেটা ব্যথাটা বা ফোলাটা কোথায় হবে। রেডনেস অর স্কিন ডার্কেনিং, অর্থাৎ হয় সেই জায়গাটা খুব বেশি লালচে হয়ে যাবে, শিশুদের ক্ষেত্রে বা ফর্সা যারা তাদের ক্ষেত্রে আমরা লালচে ভাবটা দেখি, একটু ব্ল্যাক কমপ্লেক্স যাদের তাদের ক্ষেত্রে আমরা ডার্কেনিংটা আমরা একটু বেশি দেখবো, অন্যভাবে দেখবো। আর একটা কি হবে কি, এরকম জায়গায় যে ইনার যে আইলিড আছে সেখান থেকে অথবা আশপাশ থেকে কিন্তু একটা
পাস সিক্রেশন হয়। পাস সিক্রেশনটা কিন্তু 2-1 দিনের মধ্যে হয় না। সেকেন্ডারি বা টার্সিয়ারি কন্ডিশন যখন অ্যারাইজ করে তখনই কিন্তু একটা এই ধরনের পাস সিক্রেশন হয়, তার সাথে কিন্তু একটা ফিভার অর্থাৎ জ্বর ভাব যেটা আমি বলেছিলাম সেটা দেখা দিতে পারে। আবার প্রথমের ছবিটাতে ফিরে চলে যাচ্ছি, দেখুন তাহলে এই যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কথা বলছিলাম, যেটা স্ট্যাফাইলোকক্কাস অথবা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়, তখন পরিস্থিতিটাকে আপনারা বোঝার চেষ্টা করুন। সেখানে পাস ফর্ম হবে হচ্ছে পুঁজ বেরিয়ে আসবে, সেটা ইয়েলিশ হতে পারে, হোয়াইটিশ হতে পারে, গ্রিনিশ হতে পারে, পুরুলেন্ট হতে পারে, প্রচন্ড দুর্গন্ধযুক্ত হতে পারে, প্রচন্ড পাতলা হতে পারে, চটচটে হতে পারে। আমি আমি প্রত্যেকটাকে বলে যাচ্ছি কেন, প্রত্যেকটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। আর তার সাথে ব্যাপার থেকে গেছে যে হোমিওপ্যাথিক্যালি যখন আমরা একটা মেডিসিন সিলেক্ট করব, এই পাসের যে ডিসচার্জ যেটা হচ্ছে, সিক্রেশন হচ্ছে, তার ন্যাচারের উপরে কিন্তু আমাদের অনেক ওষুধ কিন্তু আমরা নির্ভর করতে পারি। চটচটে হলে আমরা যেরকম একটা ওষুধ দেওয়ার কথা ভাববো, আমরা যদি পেস্টি হয় তার জন্য ভাববো, আমরা যদি একদম থিক হয়, থিন হয়, ব্লাডি হয়, পুরুলেন্ট হয়, অথবা অফেন্সিভ থাকে, বা ল্যাক্রিমেল বা অ্যাক্রিড অর্থাৎ প্রচন্ড ক্ষতকর, যে জায়গাটা দিয়ে আসছে সেই জায়গাটা হেজে যাচ্ছে, এরকম বিভিন্ন চরিত্রের উপরে অর্থাৎ সিক্রেশনের চরিত্রের উপরে কিন্তু আমাদের ওষুধের নির্ভরতা কিন্তু বেড়ে যায়। আবার যারা আরেকটু মাইনিউটলি খেয়াল করবেন, হয়তো তারাও খেয়াল করবেন যে ডান দিক বাঁ দিকে কিন্তু আমাদের কিন্তু ওষুধের পার্থক্য হয়, আমরা কিন্তু সেই জায়গাটাকে কিন্তু কখনো ভুলে গেলে চলবে না। তাহলে দেখুন, আবার আমি একটা এতে ফিরে যাচ্ছি, এই যে জায়গাটা, তাহলে আপনি তো বুঝলেন যে এটা একটা কেস অফ ড্যাক্রোসিস্টাইটিস। কিন্তু যদি আপনি ড্যাক্রোসিস্টেক্টমি করেন, অর্থাৎ এই পাংটার এই জায়গাটাকে যদি কেটে বাদ দিয়ে দেয়া হয়, তাহলে কিন্তু কখনোই আর প্রপার ওয়েতে সেটা ল্যাক্রিমেল স্যাক দিয়ে বা ড্যাক্রিমেল ডাক্টে গিয়ে পৌঁছবে না। তখন এই নিচের চোখের পাতার উপর থেকে অতিরিক্ত জল বেরিয়ে আসবে, যেটাকে আমরা বলি ইপিফোরা। অর্থাৎ এই যে বলেছিলাম চোখের জলে নাকের জলে হওয়ার মতো একটা অবস্থা হয় যদি এটা অপারেশন হয়। তখন ডাক্তারবাবুরা হেসে বলেন যে এই বয়সে আর কি করবেন, ওই সারাটি জীবন রুমালে চোখ ঘষে ঘষে কাটান। এটা কিন্তু তাচ্ছিল্য করে বলা নয়, এটা ব্যঙ্গ করে বলা নয়, এটা হচ্ছে একটা পরিস্থিতির শিকার। আপনি যদি অপারেশন করেন, আপনাকে মেনে নিতে হবে আপনার এই ধরনের সমস্যাতে বাকি জীবনটা আপনার মানে আপনার পেশেন্টের আর কি চোখের জলে নাকের জলে শুধু নয়, তাকে সারা জীবন রুমাল নিয়েই কাটাতে হবে। তাহলে এ থেকে দুটো উপায় আছে, দেখুন। মেসেজ, ডান দিকের ছবিটা দেখুন, তাকে বুঝিয়ে বলুন যে এই যে মিডল ফিঙ্গার যেটা আছে, দুদিকে দুটো মিডল ফিঙ্গার দিয়ে ঠিক ওইভাবে যেভাবে দেখানো হয়েছে, যেভাবে আমাদের মায়েরা একটা বাচ্চাকে কাজল পরিয়ে দেয়, আগে পড়াতো, এখনকার মায়েরা কাজল পরায় না, তো এইভাবে আমরা যদি চাপ দিয়ে একদম ল্যাটারাল পার্ট পর্যন্ত প্রতিবারে 20 থেকে 30 বার করে সারাদিনে 5-6 বার এইভাবে যদি চাপ দিয়ে পিছনের দিকে নিয়ে গিয়ে ছেড়ে দিই, আমার তীরটা দেখার চেষ্টা করুন, দুটো আঙুল দুদিকে থাকবে, আস্তে করে চাপ দিয়ে এইভাবে বের করে দিয়ে আস্তে করে ছেড়ে দিলাম, আবার এখান থেকে চাপ দিয়ে নিয়ে গিয়ে এদিকে ছেড়ে দিলাম, এইভাবে যদি 20-25 বার এক একটা সিটিং এ, এবং প্রত্যেকদিন যদি 5 থেকে 6 বার করা যায়, তাহলে আর্টিফিশিয়ালি ওই যে টিউব যেটা আছে, যেটা ব্লক হয়ে গেছিল, সেটা কিন্তু আস্তে আস্তে ওপেন হয়ে যাবে মেসেজের জন্য। এটা কিন্তু খুব স্বাভাবিক জিনিস। তো এই সকল ক্ষেত্রে সব থেকে আগে বলা হয় যে আপনার পেশেন্টকে, অর্থাৎ আপনি যাকে দেখছেন সেই পেশেন্টকে যেন আমরা এই ধরনের একটা উপদেশ দিই, যাতে এই ধরনের মেসেজটা করার জন্য। ঠিক দেখুন বাচ্চাটার ক্ষেত্রে যেভাবে দেখানো হয়েছে, অর্থাৎ ব্লকটা অ্যাকচুয়ালি হয় ইনার সাইডে, ইনার ক্যান্থির এখানে, ইনার ক্যান্থি, ইনার পাংটা হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটা চাপ দিয়ে আমরা যদি আস্তে আস্তে চোখের কাজল পড়ার মতো এতদূর পর্যন্ত টেনে দিই এবং নিয়মিত যদি করা যায়, তাহলে দেখা যাবে এই ব্লকটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ছেড়ে যায়। তার সাথে আপনি সিরিঞ্জিং কখনো কখনো করতে পারেন। আপনি হয়তো সিরিঞ্জিং করতে পারবেন না, কিন্তু আপনি যদি কোনো হসপিটালে পাঠান, তারা কিন্তু সিরিঞ্জিং করে, অর্থাৎ এই পাংটা থেকে ভিতরের যে এরিয়াটা, সেই জায়গাটা যেটা যে ডাকটা ব্লক হয়ে গেছে, সেটাকে কিন্তু খুলে দেওয়া যায়। কিন্তু খুলে দিলে আবার তো হবে, তাহলে এইভাবে যাদের হবার প্রবণতা থাকে তা আবার হবে। তাহলে এই জায়গাটা আমরা যদি মেসেজের মাধ্যমে যদি তাকে নিয়মিত এই ট্রিটমেন্টটা দিয়ে যেতে পারি, এটা হচ্ছে একটা জিনিস জানবেন যে
ওষুধ খাওয়াটাই কিন্তু ট্রিটমেন্ট নয়, তার সাথে ম্যানেজমেন্টটা কিন্তু খুব দরকার। অর্থাৎ ওষুধ খাওয়ার সাথে সাথে আমরা যদি ম্যানেজমেন্ট একটা পেশেন্টকে দিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের পেশেন্টদের আলটিমেট লাভ হবে। শুধু তার হবে না, আপনার রোগী আস্তে আস্তে সেরে উঠবে এবং একটা ভয়ঙ্কর একটা বেশ ভালো জায়গায় তারা পৌঁছে যাবে। তো এই কথাটা অলরেডি আগে বলা হয়ে গেছে, এখানে আর নতুন ভাবে আমি বলতে চাইছি না। হ্যাঁ, সে চেম্বারের একটা ব্যাপার, অর্থাৎ যে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই জিনিসগুলো এখানে লেখা আছে, নতুন ভাবে আমি বলতে চাইছি না। এবার আমরা যে জায়গাটাতে খুঁজি, আমরা যে চ্যাপ্টারটাকে সব থেকে বেশি গুরুত্ব দেব বা আমরা যেটাকে প্রত্যেকটা ক্লাসে প্রত্যাশা করি, সেটা হচ্ছে মেডিসিনাল ট্রিটমেন্ট কি হবে। হ্যানিম্যানের সময় রোগটা ছিল, রোগের নামটা ছিল না। আর হ্যানিম্যান যেহেতু রোগের নামকে কোথাও প্রাধান্য দেননি, তিনি একটা জায়গা কিন্তু কোথাও বলে যাননি। ডক্টর কেন্ট তিনি বেশ কিছু আরো বেশি অনেক বেশি আধুনিক, যিনি বেশ কিছু জায়গায় রোগের কথা বলেছেন, কিন্তু কোথাও তার রেপার্টরিতে বা তার কোনো বই কিন্তু এই ড্যাক্টোসিস্টাইটিস সম্বন্ধে আমি কিন্তু পাইনি। আপনারা পেলে আমাকে বলবেন, আমি পাইনি। এবার এর পরবর্তী ক্ষেত্রে যারা বই লিখছেন বা আমরা যারা একটু আধটু আলোচনা করছি, তারা কতটা গ্রহণযোগ্য হিসেবে বলছি সেটা সবাই হয়তো সেটাকে সমর্থন করেন না, করা উচিত নয়। কারণ আমার বই আপনারা পড়বেন কেন? আমি একটা কিছু বললে কি হ্যানিম্যানের বাইরে সেটা হয়ে যাচ্ছে, হ্যানিম্যান একথা কোথায় বলেছেন, অনেক ঝামেলা আছে কিছু বলার। কিন্তু এই লক্ষণগুলোকে যদি আমরা কেন্টের মাধ্যমে খুঁজে পাওয়ার চেষ্টা করি, অর্থাৎ যে পেশেন্ট আপনার কাছে এসেছে তার আপনি কি কি মেডিসিন কোথা থেকে পেতে পারেন, আমি কিন্তু কতকগুলো মেডিসিন লিখিনি এখানে, আমি কতকগুলো রুব্রিক এখানে আলোচনা করব আজকে। সময় আছে নিশ্চয়ই? হ্যাঁ, নিশ্চয়ই সময় আছে, নাহলে আপনারা প্লিজ সময় দেবেন। তাহলে যদি আমরা হোমিওপ্যাথিক মেডিসিন মেবি বলে লিখে রেখেছি, কারণ যে মেডিসিনগুলো আলোচনা হবে তার বাইরেও প্রচুর মেডিসিন আসতে পারে, আর যে মেডিসিনটা নিয়ে বলবো আপনার পেশেন্ট সেই মেডিসিনের পেশেন্ট নাও হতে পারে। যাদের কাছে এই মুহূর্তে আমার অবশ্য বলে দেওয়া উচিত ছিল যে আপনারা কেন্ট রেপার্টরিটা কাছে রাখবেন, তাহলে প্রত্যেকের সুবিধা হয়। যাই হোক, যদি আমরা কেন্ট রেপার্টরি খুঁজি, তাহলে আই চ্যাপ্টারে গিয়ে সব থেকে আগে পেজ নাম্বার 237, আমি প্রত্যেকটা পেজ নাম্বার লিখে রেখেছি আপনাদের সুবিধার জন্য, পারলে একটা স্ক্রিনশট রেখে দিন, পরবর্তী ক্ষেত্রে দেখবেন, বা না নিলে কোনো অসুবিধা নেই, প্রত্যেকের কাছে রেপার্টরি আছে। শুধু আমি বলতে চাইছি যে আমরা একটা মেডিসিনে যেতে গেলে কিভাবে আমরা এগোবো। তবে একটা কথা আমি যেটা বলছি সেটা কিন্তু একমাত্র আই চ্যাপ্টার থেকে। এবার আপনার পেশেন্ট যদি অন্য কোনো পেশেন্ট হয়, আপনি যদি হেরিডিটির কথা বলেন, আমি যেটা একটু আগে বললাম সিফিল নামের মতো মেডিসিনের কথা, বা এই ধরনের কেসে আপনারা অনেকেই হয়তো বলবেন যে কনজেনাইটাল ডিফেক্টের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে তো মেডোরিনাম খুব ভালো কাজ করে, তার ফ্যামিলি হিস্ট্রি নিয়ে সবকিছু নিয়ে। হ্যাঁ, আপনি নিশ্চয়ই মেডোরিনামের দেবেন, কিন্তু আমি যেটুকু বলতে চাইছি সেটা হচ্ছে কেন্টকে অনুসরণ করে আই চ্যাপ্টারে যে সকল লোকাল সিমটম, আমি কিন্তু পেশেন্টের একটা মেন্টাল সিমটমের কথা বলবো না, সে হট কি চিলি আমি সেটা বলতে চাইছি না, তার ক্র্যাভিং ডিজায়ার সম্বন্ধে আমি বলতে চাইছি না, তার অ্যাগ্রাভেশন অ্যামিলারেশন সম্বন্ধে আমি বলতে চাইছি না। আমি যেটুকু আলোচনা করছি সেটা হচ্ছে কেন্টের ওই জায়গাটা। কারণ এইটুকুও যদি আপনি ঠিকভাবে প্রয়োগ করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস 80% রুগীতে আপনি সফল হবেন। তাহলে পেজ নাম্বার 237 যদি আপনাদের কাছে থাকে আপনারা একটু দেখে নিন। সেখানে যে জায়গাটা আছে সেখানে হচ্ছে ডিসচার্জ। একটু আগে আমি বলেছিলাম যে আমরা বিভিন্ন ধরনের ডিসচার্জের কথা আমরা পেতে পারি। যদি অ্যাজ এ হোল বিভিন্ন ধরনের ডিসচার্জের কথা ভাবি এবং সেটা যদি মনে করুন প্রচন্ড অ্যাক্রিড হয়, আপনার পেশেন্ট যদি বলে যে সেটা প্রচন্ড পরিমাণে অ্যাক্রিড এবং সেটা ক্ষতকর, তাহলে আপনি নিশ্চয়ই গ্রাফাইটিস, হিপারসালফার বা সালফারের মতো মেডিসিনের কথা ভাববেন। কিন্তু যদি সেই জায়গাটাতে বেশ কিছুটা ব্লাডি, অর্থাৎ প্রত্যেকবারে যে ডিসচার্জটা হচ্ছে, অর্থাৎ সেখানে যদি একটা আলসার তৈরি হয়ে গেছে, তবে তো সেটা ব্লাড বেরোবে। যদি সেই ডিসচার্জটা ব্লাডি হয়, তাহলে আপনি কি কখনোই পালসিটিলা বা ফসফরাস বা মার্কের কথা ভাববেন না? তাহলে দেখুন,
আপনি একটা পেশেন্ট দেখতে দেখতে তার ওই সিমটম কোনটা দেবেন কোনটা দেবেন না এবং সেটা টোটালিটি অফ সিমটমের মধ্যে এলো কি এলো না সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যাপার। কারণ এই ইভ্যালুয়েশন অফ সিমটম জিনিসটা বড় গোলমেলে। আর এই গোলমেলে বলেই আজ পর্যন্ত বুঝতে পারলাম না কোন রুগী সারে আর কোন রুগী সারে না। এখানে প্রত্যেকেই চিকিৎসক আছেন বলে এই ক্ষোভের সাথে কথাটা বলছি। এটা আমাদের একটা বোঝার খুব মুশকিলের জায়গা। আমরা বড় বড় লেকচার দিই, সেমিনারে অনেক রোগ সারিয়ে ফেলতে পারি, কিন্তু বাস্তবে চেম্বারে দাঁড়িয়ে চেম্বারে বসে আমরা অনেক সময় বুঝতে পারি না যে এই রুগীটা তো সারার কথা ছিল না, সে সেরে গেল। আর এত ভালো চিন্তা ভাবনা করে, এত কেস টেকিং করে, এত সারাদের পরামর্শ নিয়ে করলাম, কই সেটা তো আটকে গেল। আসলে কোন রুগীর জন্য কোন ওষুধ নির্বাচন করা উচিত সেটা একমাত্র হ্যানিম্যান ছাড়া বোধহয় আমাদের কারো পক্ষে বোধহয় জানাটা সম্ভব হয় না। অন্তত আমি খুব দুঃখের সাথে অনেক সময় অনেক জায়গাতে বলেছি যে এর ওষুধটা কি হবে স্যার, অনেকে বল স্যার, বলি ভাই ওষুধটা কি হবে বলতে পারবো না, চিন্তা ভাবনা নিয়ে করে দেখো তোমার ওষুধ সঠিক হয়েছে কিনা একমাত্র রুগীই বলবে। কারণ রুগী এসে যদি বলে যে স্যার আমি সেরে গেছি বা আমি ভালো আছি, তাহলে কিন্তু সেটা হচ্ছে অ্যাকচুয়াল ওষুধ। তাহলে এখানে দেখুন ডিসচার্জের কথা বললাম। এবার ডিসচার্জের জায়গাগুলো বিভিন্ন ধরনের তো ডিসচার্জ হয়, অর্থাৎ সেই ডিসচার্জের জায়গাগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে যে আমার পেশেন্টের ডিসচার্জটা কিরকম। আমরা দেখুন অনেক সময় যদি ইউএলএস ডিসচার্জ হয়, আমরা ক্যালিসালফের কথা ভাবি, আমরা পালসিটিলার কথা ভাবি, আমরা সাইলেসিয়ার কথা ভাবি। এবার পালসিটিলা সাইলেসিয়া করতে গিয়ে আপনি কিন্তু আবার দুটো পার্থক্য তো করতে পারেন। আপনার পেশেন্ট কি সত্যি সাইলেসিয়ার পেশেন্ট, সে কি চিলি, সে কি হট, অথবা তার যে সিক্রেশন গুলো হচ্ছে সেটা কি ব্লাইন্ড নাকি অ্যাক্রিড, অথবা তার পিপাসা আছে কিনা। এরকম ভাবে ছোট্ট ছোট্ট চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমাদের একটা রুগীর সাথে আরেকটা রুগীর কিন্তু পার্থক্য করতে হয়। যেখানে আমরা ক্লিনিক্যাল কি বলবো ডায়াগনোসিসের ক্ষেত্রে প্র্যাকটিস অফ মেডিসিন যেটাকে আমরা মানি, সেখানে যেরকম আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলি, এখানে কিন্তু তুলনামূলকভাবে যে মেডিসিনটা আপনার পেশেন্টের জন্য উপযুক্ত হবে, অর্থাৎ তুলনামূলক পার্থক্যটা কিন্তু আমাদের করে নিতে হবে। তেমনি ভাবে দেখুন ডিসচার্জের কথা আমি কতগুলো বললাম। এবার যদি আমরা ল্যাক্রিমাল ফিস্চুলার কথা বলি, কারণ ওখানে কিন্তু অনেক সময় ফিস্চুলা হয়ে যায়, একটা অ্যাবনর্মাল স্যাক হয়ে যায়। সেই ধরনের যদি অ্যাবনর্মাল স্যাক হয়, তাহলে আপনি অতি অবশ্যই কেন্টের 240 পাতাতে চলে যান এবং দেখুন সেখানে ফিস্চুলা সম্বন্ধে কি বলা আছে। সেখানে ল্যাক্রিমাল ফিস্চুলার জন্য ক্যালকিরিয়া কার্ভ, ফ্লোরিক অ্যাসিড, পেট্রোলিয়াম, পালসেটিলা এবং সাইলেসিয়ার কথা কিন্তু বলা আছে। নাইট্রিক অ্যাসিডের কথা বলা আছে। ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড তিনটি মেডিসিন আছে। মজার ব্যাপার হচ্ছে এটাই যে ওখানে ফার্স্ট গ্রেড মেডিসিন আছে, মানে ডক্টর কেন্টের চিন্তা ভাবনায় ম্যাক্সিমাম রুগীর ক্ষেত্রে ফার্স্ট গ্রেড, কিন্তু আপনি যে রুগীটাকে দেখছেন সে সে হয়তো দেখা যাবে ওইখানে একটা থার্ড গ্রেড সিমটমের সাথে আপনার মিলে যেতে পারে। যেমন মনে করুন এখানে একটা থার্ড গ্রেড সিমটমের ভিতরে লিখে রেখেছে চেলিডোনিয়াম। পেশেন্টটা যদি প্র্যাকটিক্যালি চেলিডোনিয়ামের পেশেন্ট হয়, তাহলে কিন্তু তার এই ধরনের ড্যাক্রোসিস্টাইটিস যেটা, সেটা কিন্তু সেরে যাওয়া উচিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা কখনোই কি না এই ধরনের রোগের ক্ষেত্রে যতই আমরা বলি যে আমরা রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি, কিন্তু যখনই রুগী আসে তখনই কিন্তু আমরা আমাদের কাছে বললাম রোগ নিয়ে তো রুগী আসে, আমরা কিন্তু ফেলে দিতে পারি না। সেই প্রথম দিনের গল্পটা মনে পড়ে যাচ্ছে। আমরা বন থেকে বাঘ তুলে আনতে পারি, কিন্তু বাঘের মন থেকে বন তুলে ফেলতে পারি না। সেই জন্য কেউ বলুক তো চেলিডোনাম দিয়ে এই ল্যাক্রিমেল যে ডিস্টারবেন্সের কথা যেটা বললাম সারিয়ে ফেলছেন, না, কখনই সম্ভব নয়। তাহলে দেখুন ওখানে যে সকল সেকেন্ড গ্রেড মেডিসিন গুলো আছে সেগুলোকে কিন্তু আপনারা ভাবতে পারেন, তাতে হিপার সালফার, ল্যাকেসিস বা ন্যাট্রামিউর, নাইট্রিক অ্যাসিড, এই ধরনের বড় বড় মেডিসিন গুলো, পলিক্রেস্ট মেডিসিন গুলো কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। যদি শুধু ইনফ্লামেশনটা মনে করুন তখন মানে ডিসচার্জ হচ্ছে না, ফিস্চুলা তখনও তৈরি হয়নি, শুধু ইনফ্লামেশনটা আছে, সেইটা দেখার জন্য আমি আপনাকে অনুরোধ করব 241 পাতায় দেখুন সেখানে ইনফ্লামেশনের ভিতরে কিন্তু প্রচুর মেডিসিনের কথা আছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই যে ইনফ্লামেশনটা হলো তার ভিতরে কিন্তু আবার অ্যাকিউট না ক্রনিক সেটার কথা যেরকম আমরা ভাবতে হবে, সেমনি আমাদের ভাবতে হবে যে ইনফ্লামেশনের কারণটা কি।
সেইখানে ইনফ্লামেশনের ইটিওলজি মেনেও কিন্তু আমাদের অনেক সময় অনেক ধরনের মেডিসিন আছে। যেমন মনে করুন যদি গনোরিয়াল ইটিওলজি আপনি যদি পান, যেটা ম্যাক্সিমাম সময় পেয়ে গিয়ে থাকি, যেটা আমরা তো জানি সদ্যজাত শিশুদের ক্ষেত্রে যেটা আছে আর্জেন্টাম নাইট্রিকাম, অর্থাৎ সেটা এটা ভুলে যাচ্ছি, আর্জেন্টাম নাইট্রিকাম আছে একদম নিউনেটাল অপথ্যালমিয়া বোধে যেটা আছে, হ্যাঁ নিউনেটাম অপথ্যালমিয়া, অর্থাৎ একটা বাচ্চা একদম সদ্যজাত বাচ্চা যখন অপথ্যালমিয়া অর্থাৎ চোখের এই প্রকার যখন ডিসচার্জ হয়, সেটা কিন্তু একটি জাস্ট পিছুটি পড়া, সেখানে কিন্তু আমরা গনোরিয়াল ইনফেকশনের কথা বলেছি। সেই গনোরিয়াল ইনফেকশনের ইতিহাস যদি আপনি সেই পেশেন্টের মধ্যে পান এবং পরবর্তী ক্ষেত্রে যদি তার এই ড্যাক্টোসিস্টাইটিস হয়ে থাকে, তাহলে আপনি কি মেডোরিনামের কথা ভাববেন না? নিশ্চয়ই আপনার ভাবা উচিত, কারণ এই সকল ক্ষেত্রে কিন্তু মেডোরিনাম ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। আরেকটা জিনিস জানবেন, মেডোরিনাম যাকে ভাববেন, আপনি কিন্তু কখনোই নাইট্রিক অ্যাসিড এবং পালসিটিলাকে এড়িয়ে যেতে পারেন না। নাইট্রিক অ্যাসিড এবং পালসিটিলাকে কখনোই কিন্তু এড়িয়ে যেতে পারবেন না। আমি বিভিন্ন জায়গাতে বলেছি বা এখনো বলবো বা আজও আমি বলবো যে বরিকের বইয়ের পিছন দিকে যে ড্রাগ অ্যাফিনিটির কথা আছে, আপনারা প্লিজ যারা সত্যি কম্পেয়ার করতে চান, কম্পেয়ার করতে ভালোবাসেন, একটা নির্দিষ্ট ওষুধে পৌঁছানোর জন্য যারা চেষ্টা করেন, তারা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এরকম ব্লান্ড বা প্রিজুডিস না হয়ে ওই ড্রাগ অ্যাফিনিটিতে জায়গা পৌঁছে যান। তার সাথে সাথে কেন্টের প্রত্যেকটা রুব্রিকের প্রত্যেকটা মেডিসিনকে মন দিয়ে যদি আপনারা উপলব্ধি করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের কখনোই কোনো মেডিসিন ব্লাইন্ড হবে না বা আপনারা দিয়ে কখনো ঠকবেন না। অ্যাকিউট কেসে হয়তো ভুল বললাম, অ্যাকিউট কেসে নিশ্চয়ই সাফল্য পাবেন। যদি রেকারেন্ট হয়, দেখা যাচ্ছে আবার 2 বছর পরে ফিরে এলো, পেশেন্ট হয়তো বলছে হ্যাঁ প্রতি বছর আমার এরকম একটা ঘটনা ঘটছে, তখন হয়তো আপনাকে একটা মায়োজোমেটিক ট্রিটমেন্টের কথা ভাবতে হতে পারে। তখন হয়তো আপনাকে মেইনটেনিং কজ যেটা আছে সেটাকে দূর করার কথা ভাবতে হতে পারে। তাহলে দেখা যাচ্ছে কি যে একটা রুগী দেখা মানে চটজলদি দেখে দিলাম আর একটা ওষুধ দিয়ে দিলাম তা নয়। আবার এটাও ঠিক, আপনি যদি প্রকৃত অভিজ্ঞ হন, আপনার রুগী দেখতে দেখতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আপনি কখনো আর মিস ফায়ারিং করেন না, তখন দেখবেন আপনি নিশ্চিতভাবে সেই জায়গাটাতে পৌঁছবেন। মনে করুন পরের লাইনটাই বলছি, পেজ নাম্বার 244, ইনজুরি ফ্রম। দেখুন প্রথমেই বলেছিলাম সে স্লাইডে দেখাতে গিয়ে ট্রমা যেরকম হতে পারে, টিউমারে সেরকম হতে পারে। ট্রমা এবং টিউমারের কথা লেগেছিল, ট্রমা মানে হচ্ছে এখানে ইনজুরি। তাহলে 244 পাতা আমরা যদি চলে যাই, তাহলে যদি কোনো কারণে ইনজুরির জন্য এই ধরনের ড্যাক্টোসিস্টাইটিস হয়ে গিয়ে থাকে, তাহলে দেখুন সিমফাইটামের মতো মেডিসিনকে কিন্তু আমরা কখনোই এড়িয়ে যেতে পারবো না। সিমফাইটাম আর ডক্টর কেন্টের হিসেবে দেখুন একোনাইটের কথা আছে, আর্নিকার কথা লেখা আছে, ইউফ্রেসিয়ার কথা আছে, স্ট্যাফাসেগিরিয়ার কথা আছে, এবং মজার ব্যাপার হচ্ছে সিমফাইটামটাকে উনি একদম বোল্ড অর্থাৎ ফার্স্ট ডেট সিমটম হিসেবে কিন্তু ব্যবহার করেছেন। তাহলে দেখুন উপযুক্ত লক্ষণ। এবার আপনি যদি ইতিহাস না পান, তাহলে কিন্তু সিমফাইটামের কথা ভাবতে পারছেন না। এইখানে একটা মজার কথা ব্যাপার হচ্ছে, কে সফল চিকিৎসক জানেন? সেই সফল চিকিৎসক যে রুগীরা আসল কথাটা, মানে হোমিওপ্যাথিক ওষুধ প্রেসক্রিপশনের আসল কথাটা গোপনে হোক বা একদম বীর দর্পে যখন আপনার পেশেন্ট আপনাকে এসে বলে দেবে, তখনই কিন্তু আপনি ঠিক একজন সফল চিকিৎসক হবেন। আমার কাজ পর্যন্ত দেখা গেল কেউ কিছু বললেন না, আমি কেঁদে কেটে একদম রেপার্টরি ঘেঁটে কেস টেকিং করে হ্যানিম্যানের অর্গানন ফলো করে সব কিছু খুঁজে পেলাম না। কিন্তু দেখা গেল যে আমার পরবর্তী ক্ষেত্রে হয়তো আমার জুনিয়রের কাছে বা আমার সিনিয়রের কাছে যারই কাছে হোক, একদম সুন্দর সুন্দর অর্গানন মেনে নেয়, কি বলবো, হ্যাঁ কিছুটা অর্গানন মানে এবং কিছুটা রেপার্টরি ঘেঁটে এবং মেটেমেডিকা পড়ে যেন সুন্দর করে সিমটমটা বললেন, আর স্যারও সেই জায়গাটাকে গ্রহণযোগ্য বলে মনে করে তাকে ওষুধ দিলেন, দেখবেন সে সেরে যাবে। অর্থাৎ পৃথিবীর সব থেকে কঠিন কাজ হচ্ছে বোধহয় কেস টেকিং। যাই হোক, নডিউলস যদি হয়, যেটা টিউমার বলা হয়েছিল একটু আগে, টিউমার ছাড়া কিন্তু ডক্টর কেন নডিউলস এর কথা বলেছেন, পেজ নাম্বার 247 একবার দেখে নিন। 247 আমরা যদি যাই, সেখানে কিন্তু আমরা এই নডিউলস এর কথা পাচ্ছি। অর্থাৎ যদি এই ধরনের নডিউলস হয় লিডের উপরে, তার জন্য যদি এই ধরনের অবস্ট্রাকশন হয়, তাহলে কিন্তু আমরা স্ট্যাফাসেগ্রিয়া এবং থুজার কথা ভাববো। স্ট্যাফাসেগ্রিয়া এবং থুজার কথা ভাববো। থুজা তো আমরা অন্যভাবে ভাবতে পারি। আসলে বলতে চাইছি এটাই, যে আমাদের
আপনি যে পথ দিয়ে যান সমস্ত রাস্তা তো সে কি রোমে গিয়ে মিলিত হয়েছে? অর্থাৎ আমারও বক্তব্য হচ্ছে সেটাই, আপনি যে পথ দিয়ে হাঁটুন না কেন, আপনার উদ্দেশ্য হবে একটা পারফেক্ট বা একটা প্রপার মেডিসিন, যে মেডিসিনটার অপেক্ষায় কিন্তু আপনার পেশেন্টটা বসে আছে। যদি সেখানে অদ্ভুতভাবে পেন হয়, যদি প্রচন্ড যন্ত্রণা ক্লিষ্ট হয়, তাহলে আপনি পেজ নাম্বার 248 চলে যান। দেখবেন ওখানে পেন, শুধু পেন নয়, কখন পেন, কি ধরনের পেনের উপরে কিন্তু যাবতীয় জিনিসগুলো দাঁড়িয়ে আছে। তাহলে আপনার একটা রোগীর মধ্যে, যেটা আমি বলছিলাম, যে আপনি যে সব লক্ষণ পাবেন তার কোনো ব্যাপার নেই, কিন্তু যদি কোনো গাইডিং সিমটমস আপনি যদি পান, যেটা সব থেকে বেশি বিব্রত করছে রুগীকে, বা যেটা আপনার মনের ভিতরে সব থেকে বেশি আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে, আপনি ভাবতে পারছেন যে এই লক্ষণটা কি আমি যদি অবলম্বন করি তাহলে আমি একটা পারফেক্ট মেডিসিনে পৌঁছতে পারবো, আপনি নিশ্চয়ই দেবেন। এবার দেখুন, একটু আগে যেটা আমি হেরিডিটি বলতে গিয়ে সিফিলিটিক বলেছি, পরবর্তী ক্ষেত্রে যেটা মেডো আমি বলেছি। আচ্ছা, পেশেন্টের যদি স্ক্রোফুলাস হয়, অর্থাৎ পেশেন্টের নেচারটা যদি এই স্ক্রোফুলাস এফেকশনেট হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি 265 পেজ নাম্বার চলে যান। পেজ নাম্বার 265 কিন্তু আপনি পেয়ে যাবেন এই ধরনের কতগুলো মেডিসিনের সন্ধান। আমি বইগুলো দেখে নিচ্ছি। দেখুন, স্ক্রোফুলাস ডায়াথেসিসের যে সকল বাচ্চাদের মধ্যে যদি এই ধরনের আসে, ইভেন বড়দের মধ্যে যদি আমরা পাই, তাহলে কিন্তু আমরা ক্যালকিরেকার্ড, কস্টিকাম, ইফ্রেশিয়া, গ্রাফাইটিস, পালসেটিল এবং সালফারকে কিন্তু কখনোই আমরা কিন্তু ভুলবো না। কারণ এই সকল মেডিসিনগুলো প্রোফুলাস অ্যাফেকশনেট পিপল অথবা বেবির উপরে সব থেকে বেশি কাজ করে। ঠিক তেমনি ভাবে লাস্ট জায়গায় গিয়ে বলতে পারি যে সোলেন, অর্থাৎ জায়গাটা যদি খুব বেশিভাবে ফুলে গিয়ে থাকে, অর্থাৎ যতটা না তার ড্যাক্টোসিস্টাইটিসের জায়গাটা, তার যে বেশিভাবে সারাউন্ডিং দ্য আই, সমস্ত আইয়ের জায়গাটা তার যখন ফুলে যাচ্ছে, তখন দেখবেন এই ধরনের মেডিসিনগুলো, অর্থাৎ আপনি কি বলবো, এবার দেখতে হবে আপনার আপার আইলিড, লোয়ার আইলিড, পুরোটা পেরিফেরি, সেখানে কোনো প্রকার ডিসকালারেশন হয়ে গেছে কিনা, ইডিয়ামেটাস অবস্থায় দাঁড়িয়ে আছে কিনা, তার সাথে সেখানে তার কোনো মাইগ্রেন দেখা দিয়েছে কিনা, বা এইরকম যদি সমস্ত লক্ষণগুলোকে আমরা নিই, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এই সকল রোগীতে একটা নির্দিষ্ট একটা ওষুধে পৌঁছতে পারবো, এবং ওষুধের একটা ওষুধের সাথে একটা ওষুধের যে পার্থক্য আছে সেটাকে আমরা করতে পারবো। আর সব থেকে লাস্টের পয়েন্টে লেখা আছে, সেটা হচ্ছে টিয়ার্স, কি ধরনের চোখের জলটা বেরিয়ে আসছে, সেখান থেকে কিন্তু আমরা একটা মেডিসিনের জায়গাতে পৌঁছতে পারি। প্রত্যেকটা কিন্তু অনুমান ভিত্তিক বলবো না। ওই যে একটা কথা, ইভ্যালুয়েশন অফ সিমটমস, আপনি একটা রোগীর একটা রোগের চিকিৎসায়, কথাটা শুনুন, একটা রোগীর একটা রোগের চিকিৎসা মানে বলবেন, কখনোই বলবেন না আমি রোগের চিকিৎসা করছি, এটা হচ্ছে সেন্টেন্সটা। একটা রোগীর একটা রোগের চিকিৎসায় আপনি কোন কোন লক্ষণগুলোকে নেবেন, কোনটাকে নেবেন না, সেটার একটা গাইডলাইন নিশ্চয়ই আছে। আর একটা জিনিস আছে যে ডিজিজ রিলেটেড যে সকল সিমটম, সেগুলোকে আমাদের কিন্তু এড়িয়ে যাওয়াই উচিত। পেশেন্ট রিলেটেড যে সকল সিমটমগুলো আমরা পাবো, সেটাকে আমাদের সব থেকে গুরুত্ব দেওয়া উচিত। এবং যদি একাধিক মেডিসিন আমরা পৌঁছই, তার ভিতরে কিন্তু ডিফারেন্সিয়াল চিন্তাভাবনা নিয়ে, অর্থাৎ তুলনামূলক আলোচনা করে পেশেন্টের সাইকোলজি, পেশেন্টের মেন্টাল কন্ডিশন এবং তার হেরিডিটারি, এই তিনটাকে নিয়ে আমরা যদি একটা নির্দিষ্ট ওষুধে পৌঁছতে পারি, তবে আমরা সাফল্য পাবো। আর একটা কথা, কখনোই ভাববেন না যে 3 ঘন্টা ধরে খেটে একটা ওষুধ নির্বাচন করছেন মানে সেইটাই তার একমাত্র ওষুধ, তারপরে আর কোনো ওষুধ লাগবে না, এটা কখনো ভাববেন না। তাহলে ওই কমপ্লিমেন্টারি মেডিসিন বা রিমেডিস ফলোস ওয়েল, বা হোয়েন ওয়েল সিলেক্টেড মেডিসিন ফেল বলে যে এত যে হোমিওপ্যাথির কথা আছে, সেগুলো কিন্তু দরকারই পড়তো না। আসলে একটা ট্রিটমেন্ট চালাতে গেলে একটা মেয়াদের দরকার, একটা সময়ের দরকার। সেই সময়ের মধ্যে রোগীর যে সকল লক্ষণগুলো পরিবর্তিত হতে থাকে, যে সকল লক্ষণগুলো চেঞ্জ হতে থাকে, বা আপনার রোগীর আরোগ্যের সাথে সাথে যে সকল লক্ষণগুলোর পরিবর্তন হতে থাকে, আপনি যদি সেগুলোকে ঠিকভাবে উপলব্ধি করতে পারেন, তবে কিন্তু আপনি একজন সফল চিকিৎসকের জায়গায় পৌঁছতে পারবেন। এইটুকু বলে আমার খুব ভালো লাগছে যে আজকে ডক্টর অজয় দাস স্যার আছেন। হয়তো সবার নাম বলা সম্ভব হবে না, অজয় দাস স্যারকে তো আমি আজকে প্রত্যাশা করিনি, কারণ আমি নিজেই ব্যস্ত ছিলাম। তারপর আমি দেখতে পাচ্ছি আমাদের জয়ন্ত বিশ্বাস স্যার আছেন। তাছাড়া দেখা যাক
আমাদের আমি দেখেছিলাম বোধহয় আমাদের ডক্টর মলয় দাস স্যার ছিলেন, আছেন কিনা জানি না এখন, ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার আছেন, প্রত্যেককে, তারপর তো তন্ময় আছেই, ঠিক আছে, প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে আজকে অনেকদিন পরে ক্লাস পেলাম না, নিলাম, এই কথাটা বলে, দেখুন পেলাম এবং নিলামের মধ্যে কিন্তু একটা একই ঘটনা হলে কিন্তু ভিতরে কিন্তু একটা পার্থক্য রয়ে গেছে। অর্থাৎ এই ইন্ডিভিজুয়ালাইজেশনটা আমরা যদি ঠিক উপলব্ধি করতে পারি, আমাদের সাফল্য আমাদের হাতের মুঠোয়। এইটুকু বলে রুগীদের চোখের জলে নাকের জলে না করে বাকি জীবন তাদেরকে রুমাল হাতে না ধরিয়ে প্লিজ এই জায়গাটাতে অপারেশনকে সম্পূর্ণভাবে বিরত রেখে হোমিওপ্যাথির আশ্রয় করতে প্রত্যেকে শেখান। আপনারা ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার, একটি অসাধারণ আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। আমরা পরবর্তী পর্বে চলে যাব কিছু প্রশ্ন এবং কিছু মতামতের বিষয়ে। তার আগে একটু ডেকে নিয়ে আমাদের অত্যন্ত প্রিয় একজন স্যারকে, ডক্টর অজয় দাস স্যার, আজকের বিষয় সম্পর্কিত কোনো অভিজ্ঞতা আপনি শেয়ার করুন। নমস্কার নীলকমল স্যারকে। আজকে একটা আমাদের প্রত্যেক জীবনে আমাদের যে রেগুলার বেসিস আমরা যখন প্র্যাকটিস করি তখন যে ধরনের রোগগুলো আসে তার মধ্যে এটা একটা কমন, এটা আমরা দেখতে পাই। উনি যে জিনিসটা আমাদের ল্যাক্রিমাল স্যাকের মধ্যে ফিস্চুলা বা তার যে ডিসচার্জ যেভাবে থাকে সেইটির ব্যাপারে একটা দারুণ জিনিস আমাদের শেখালেন। মেডিসিন তো আমি বা স্যার যেটা বলবেন সেগুলো তো আছেই, সেগুলোর কথা ছেড়ে দিন। মেডিসিন যে সমস্ত আমরা প্র্যাকটিস করি আমাদের প্র্যাকটিস লাইফে, আমি যে মেডিসিনটা ভাববো সেইটি যে আরেকজন ভাববে তা নয়, তাতে আমাদের লক্ষণ ভিত্তিক আমরা দেখে আমরা মেডিসিন দেব। তো এটার ক্ষেত্রে উনি একটা ম্যানেজমেন্টের কথা খুব ভালো বলেছেন, কিরকম এক্সারসাইজ করতে হবে সেটা একটা ভালো মতো উনি দেখিয়েছেন। এই জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রত্যেক জীবনে আমরা যদি এই ব্যায়ামগুলো করি তাহলে আমাদের অনেক উপকারে লাগবে, আমাদের এই প্রবলেমগুলো থেকে বিরত থাকতে পারবো। নাম্বার 2 যেটা হচ্ছে মেডিসিন উনি বলে দিলেন। এইসব ক্ষেত্রে উনি একটা কথা কিন্তু দারুণভাবে বলেছেন যে আমরা ওনার মেন্টাল সিমটম কি, তার মেন্টাল জেনারেল দিকে নজর না, মানে আমার যেটুকু মনে হয়েছে যে যদি লোকালাইজড জায়গাটাকে আমরা বেশি করে ধরি তবে কি কিন্তু সাকসেসেরটা বেশি আসবে। তো এইসব দিক দিয়ে ওনার আজকের এই যে ক্লাস অনবদ্য, তার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উনি আমাদেরকে এভাবে সমৃদ্ধ করুক। আর ব্যক্তিগত জীবনে চোখের উপরে ট্রিটমেন্ট আমি ব্যক্তিগতভাবে যেগুলো সম্ভব হয় তার উপরে মেডিসিন দিয়ে 2 থেকে 3 দিন, যদিও আজকে এটা ওনার ক্লাসটা ছিল যে নেক্রোসাইটোসিস, সেটা আমাদের অনেক মেডিসিন আছে দিতে পারি। তবুও যেহেতু চোখ নিয়ে আমি ব্যক্তিগত কথা বলছি, অনেকে যারা এর উপরে বেশি চর্চা করেন তারা নিশ্চয়ই এটা সাফল্য পাবেন না এমন কোনো ব্যাপার নেই, পাবেন। কিন্তু আমি চোখ নিয়ে খুব বেশি অভিজ্ঞতা সঞ্চয় করিনি, কারণ মানুষের চোখ নিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করতে গিয়ে তার দৃষ্টিহীন হয়ে গেলে তখন সেখানে বিপদে পড়তে পারি। তবুও আমাদের যে মেডিসিনগুলো আছে যেমন স্ট্যাপিসেগ্রিয়া একটা দুর্দান্ত মেডিসিন, একটা আমাদের রাস্টক্স একটা দুর্দান্ত মেডিসিন, আমার অভিজ্ঞতা আমি দেখেছি রাস্টক্স খুব ভালো কাজ করে, স্ট্যাপিসেগ্রিয়া খুব ভালো কাজ করে। এইসব ক্ষেত্রে ইনজুরি যদি হয়ে থাকে তাহলে ইনজুরির জন্য যে সমস্ত মেডিসিনগুলো আছে সেগুলোর দিকে নজর দিয়ে যদি ইয়ে করি ট্রিটমেন্ট করি সেখানে অনেক ভালো রেসপন্স আমরা পেতে পারি বলে আশা করি। তো আমার অভিজ্ঞতা শেয়ার করার মতো বিশেষ কিছু নেই, তবুও এটুকু বলে আমি আমার অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে।